আপনারা ক্রাইসিসে আছেন আপনারা এলডিসি বলে আপনারা এই সুযোগ করে পাবেন ক্রাইসিস উত্তর করতে সুবিধা হবে। জিম্বাবুয়ে সরকার বলে আমরা নেব না, আমি নেব না বলার অধিকার আছে, বের হবো না এটা বলার অধিকার নেই। বুঝছেন, একবার ঢুকলে কিন্তু খাতা ঢুকিয়ে গেছে। তো দেখা গেল জিম্বাবুয়ে পার্শ্ববর্তীদের একই রকম জাম্বিয়া, দুইটাই ল্যান্ডলক, কোনো সমুদ্র নেই। জিম্বাবুয়ে তো অস্বীকার করুন, আর জাম্বিয়া এলডিসিতে লিস্টেড হলো ডে 1 ডে 3 71 এলডিসি ক্যাটাগরি করলো। আজকে জিম্বাবুয়ের অর্থনীতি জাম্বিয়া থেকে দ্বিগুণ টাকা। সাহস করে ইয়ে করাতে এতে করে অনেক সুবিধা হয়, মানুষের কনফিডেন্সটা না, কনফিডেন্স পায়। ভিয়েতনামের কথা দেখে 75 বাংলাদেশ এলডিসি রিটার্ন, আর 75 ভিয়েতনাম স্বাধীন হয়েছে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সাথে 25 বছর যুদ্ধ, তারপরে দুটো ভিয়েতনামকে ইউনিফিকেশন করা, এবং তখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে খারাপ অবস্থা, দুটো অয়েল প্রাইস সব 75। তখন তাদের মাথায় পিছু আয় ছিল $84, আর বাংলাদেশে তো মাথায় পিছু আয় ছিল $402। আজকে আমরা ভিয়েতনামের পিছনে পড়ে গেছি, আমরা বলছি ভিয়েতনামে এটা আমাদের কেন হয় না, কেন ভিয়েতনামে ফরেন ইনভেস্টর আমাদের আসে না কেন, তাই না? এইটা আমরা যেটা আরেকটা উদাহরণ, দেশের উদাহরণ দেয়, তারপরে আপনাদের পিছিয়ে দিই। সেটা হচ্ছে কোরিয়া, সাউথ কোরিয়া। আজকে আমরা সাউথ কোরিয়াকে জানি ধনী দেশ, আমি সাউথ কোরিয়া আমরা তাকাই থাকি। 60-এর দশকে এই সাউথ কোরিয়া ছিল পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ, ওয়ান অফ দি পুয়ার কান্ট্রি, সবচেয়ে দরিদ্রতম। এবং এই কোরিয়ান যুদ্ধের পরে দুই কোরিয়া হয়ে যাওয়ার পর কোরিয়ার যা যা তখনকার দিনে ইন্ডাস্ট্রি, ইভেন পাওয়ার প্ল্যান্ট সব নর্থে করেছে, সাউথে কিছু। ওরা আমেরিকার ইয়ে ছাড়া, এইড ছাড়া তারা ঠিকই থাকার মতো ক্ষমতা ছিল। আমাদের অনেক বন্ধু বান্ধব, তারা আমি তাদের সঙ্গে কাজ করার সময় অনেক করি, আমার বয়সী বলি, জিজ্ঞেস করলাম যে সবচেয়ে দরিদ্র দেশ বলতে কি বুঝা, এটা একটা দেখো, আমরা স্কুল টিফিন পিরিয়ডে কোনো ছাত্র ভাত আনছে, খবর পেলে আমরা লাইন দিয়ে দিচ্ছে, ভাত দেখিনি, তোমরা কি দিয়ে বাঁচতে, তোর অদা ভাতা দা পেতেন, শাক টাক এগুলো দিয়ে বাঁচতে। তো আমাদের দেশে এখনো যে অনেকগুলো আদা গুঁড়ি কি আছে, শাক রাস্তায় আগেগুলি বাজারে, এখন বাজারে বিক্রি, আগেগুলো বিক্রি করতো, এটা বুঝছি, হ্যাঁ দেখলি। এখন 1975-এ সরি কোরিয়াতে আসলো 71-এ যখন এলডিসি ক্যাটাগরি হলো, তখন পৃথিবীর দরিদ্রতম দেশ হিসেবে ওটা তো অবশ্যই এলডিসি, তাই না? কিন্তু ওরা এলডিসি কোরিয়া 10 বছর পরে 70 থেকে তখন সবচেয়ে ডিফিকাল্ট পিরিয়ড বিশ্ব অর্থনীতি। 80 সালে এসে বললো যে আমরা 88 সালে অলিম্পিক খেলব। মানুষ বের হয়ে গেছে, বিশ্বাস করেন যে এটা 10 বছরে অলিম্পিক করার সাহস করল। তো অলিম্পিক কমিটি তো কনফিউজ, ওরা একটা ঠিক আছে দিতে পারি, জাপানের সাথে দৌড়তে হবে, কোরিয়া করে 1996 সালে তারা ধনী দেশের মধ্যে ঢুকে গেল, ওএসির মেম্বার হয়ে গেল। তখন আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, কাজও হইতে হবে। আর এখন এই যে ইয়েতে এই যে আমরা সুযোগ পাচ্ছি, আমরা তখন অলস হয়ে যাই, এটা হচ্ছে ইয়ে, এটা নিয়ম। আমাদের অনেক আত্মীয়স্বজন আছে, আমাদের অনেকের আছে, প্রত্যেকের আছে, আমার তো আছে। আমরা যে সমস্ত আত্মীয়স্বজনকে আমার বাবা সাহায্য করে আসছে, ওদের ছেলেবেলা আমার এখন সাহায্য, আমার নাতিদের উপর ওইটা আর বাইরে যাই হোক, এই ভয় থাকাটা স্বাভাবিক।
এবং যেটা ইগনোরেন্স যেটা বলতেছিলাম, একটা হচ্ছে আমার এটা সরকারের হাতে না। আমরা যেমন এই যে অক্টোবর মাসে প্রতি ফেব্রুয়ারি মাসে ইউএন ইয়ে করে অ্যাসেসমেন্ট করে কোন দেশ কোথায় আছে, সেই অ্যাসেসমেন্টের এই 25 সালের ফেব্রুয়ারি মাসে যে অ্যাসেসমেন্ট হয়েছে, বাংলাদেশ পাস তো করছে, ফার্স্ট ক্লাসে পাস করে গেছে, মুশকিল হয়ে গেছিল। তা আমি যে যাবো, আমি একটা বলার একটা তো ভিত্তি থাকতে হবে। এখন এই অক্টোবর মাসে আমরা অলরেডি চিঠি পাইছি, ইভেন বলছে যে আপনারা কতটুকু প্রিপেয়ার হয়েছেন, কি আছে, আমাদের মিথ্যে দাঁড়া দিতে পারবো না, ওদের ভেরিফিকেশন সিস্টেম আছে। এই অক্টোবরের 31 তারিখের মধ্যে আমাদের তথ্যপত্র ওরা দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে। এই ছকগুলোকে আপনারা এই দিবেন, এই দিবেন, এই দিবেন, এই দিবেন। এই যে আপনাদের সাথে আলোচনা হচ্ছে, এটাও কিন্তু ওখানে রিপোর্ট করতে হবে আমাদেরকে। আপনারা এই স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেছেন কিনা, সবাই ভয় ভীতি ভাঙিয়েছেন কিনা, এটা আমাদের সেই জন্য আমরা অক্টোবর মাসে একটা ন্যাশনাল ডাইরেক্ট করব। এখন আমরা আপনাদের সাথে করে আবার ন্যাশনাল ডাইরেক্ট করবো অক্টোবর মাসে, সেটা ইউএন সাহায্য করবে আমাদের করা। তারপর ওদের ইন্ডিপেন্ডেন্ট একজন, আমরা হয়তো বলতে পারেন আপনারা বায়াস রিপোর্ট দিচ্ছেন, সেই জন্য ওদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসার আসবে, অলরেডি প্রসেস হচ্ছে, বুঝছেন? তো এটা তারেক সাহেবকে আমাদের বুঝাইতে হবে যে আপনি ব্যবসায়ীর কথা যেমন শুনছেন, প্রসেসটা বুঝে, কারণ আপনাকে তৈরি থাকতে হবে, আপনাকেই চিন্তা দাঁড়াইতে হবে। তাহলে দিলে আবার ফেব্রুয়ারি মাসের এটা ইয়ে হবে, তাহলে এগুলি জুলাই মাসে জাতিসংঘের ইকোনমিক এবং সোশ্যাল কমিশন, যেমন আপনাদের সিকিউরিটি কাউন্সিল আছে, এরকম অর্থনীতির জন্য একটা কাউন্সিল আছে, ওটার নাম হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল। এটা জুলাই মাসে বসে, জুলাই মাসে এখানকার রিপোর্টটা ওখানে যায়, ওখান থেকে ওরা এদের রিকমেন্ডেশন কি হয়েছে না হয়েছে এটা আবার পর্যালোচনা হয় ওখান থেকে। এই যে সেপ্টেম্বর মাসে সাধারণ সভা হবে, সব দেশগুলি আসবে ওখানে, সেখানে এগুলি প্রস্তাবনাটা নিয়ে যায়, যে ওদের ওই কমিটির রিকমেন্ডেশন এখানে যাবে, এখান থেকে রিকমেন্ডেশন ওখানে যাবে। এবং জুলাই মাসের কমিটির যখন রিকমেন্ডেশন যাবে, ওখানে ভোটাভুটিতে আমাকে পাশে করবে, হ্যাঁ, আমার পক্ষে ভোট আসতে হবে। যেমন দেখা যাচ্ছে সিকিউরিটি কাউন্সিল ইসরায়েলের পক্ষে কেউ ভোট না দিলে আবার এই আমেরিকা ব্যাটর দিয়ে বসে, এখানে ব্যাটর নেই, ব্যাটর নেই, আমার পক্ষে কেউ ব্যাটর দিয়ে আমাকে আটকে রাখবে, সে সুযোগ নেই। তারপরে যাত্রী যখন ইয়েতে যাবে 130 জনের পরে দেশের মধ্যে আপনাকে 97টা ভোট পাইতে হবে, এ হচ্ছে ইয়ে প্রসেস। 97টা ভোট আপনি পাবেন কিনা সেটা চিন্তা করতে, এমনকি ভোট কে দিবেন। আমার অবস্থা সবার চেয়ে বেটার, গরিবদের ইয়ে থেকে ফার্স্ট ক্লাসে পাস করে গেছি, আমার এখন যদি বলে ফার্স্ট ক্লাস বয়ে পার হয় না, থার্ড ক্লাস পেয়ে দিতে পারি। হ্যাঁ, এইটাই বোঝানোর চেষ্টা করছি। এখন আপনাদের আমাদের কাজ হচ্ছে করণীয়। আপনাদের যেসব জায়গায় ভয়টা কি, কেন ভয়, এবং ভয়টা সঠিক আমরা বুঝতেছি, যেটা আজকে আমরা কোর্টে আলোচনা করছি, কোর্টে মালসরাইতে লাগে, এখানে এগুলি আমাদেরকে সহায়তা সরাবো না। আমার 3 বছর চাই, 4 বছর চাই, 4 বছর লাগবে, সরাইতে না। আমরা দেখাচ্ছি, দেখানো হয়েছে। এই যে এখন আগে লাইসেন্স নেওয়ার জন্য $1000 করতে হয়েছে,